আজকে প্রথমেই বলবো আমার সশ্রদ্ধ প্রণাম তোমাদের সকলকে, যারা রিডিংটা দেখছো। আজকে রিডিংটাই এরকম যে এটা না বললে প্রথমে হতো না। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে মহাবিশ্ব তথা ইউনিভার্স তোমাকে পুরোপুরি প্রোটেক্ট করছেন। অনেক দিন ধরেই প্রোটেক্ট করছেন, কিন্তু এখন সম্পূর্ণভাবে তোমাকে প্রোটেক্ট করছেন এবং তোমাকে এমনভাবে উনি গড়ে তুলছেন, এক কথায় ইউ আর সো স্পেশাল। তুমি প্রচণ্ড স্পেশাল তার কাছে। ডিটেল রিডিংয়ে যাব। রিডিংয়ে যাওয়ার আগে দুটো কথা বলবো। একটা হচ্ছে রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য রিডিং। আর 2 নম্বর, আচ্ছা তোমরা কারা এই কথাগুলোকে স্কিপ করে চলে যাও বলো তো? আচ্ছা, মনে হলো আমার, তাই বললাম। আর 2 নম্বর, যারা পার্সোনাল রিডিং নিতে চাও আমার কাছ থেকে, তারা এই নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে আরেকটা নাম্বার দেওয়া আছে। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে কানেক্ট করতে পারো। প্লিজ কল করো না, কল আমার ধরা হয়ে ওঠে না। এই নাম্বারটা তো দেখতেই পাচ্ছ, তাও আমি বলে দিচ্ছি 8017358735। আর একটা নাম্বার হচ্ছে 9062656579। চলো ডিটেল রিডিংয়ে যাই। দেখো, অ্যাবান্ড্যান্স, ঈশ্বরের ভালোবাসার প্রাচুর্যে, ঈশ্বরের সহানুভূতির প্রাচুর্যে, তার অ্যাবান্ড্যান্সে তুমি পুরোপুরি ভর্তি হয়ে রয়েছো। হতে পারে এই মুহূর্তে তোমার কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, হতে পারে তোমার কোনো রকম কোনো পার্টনারের সঙ্গে কোনো ক্রাইসিস চলছে। এই মুহূর্তে তোমার যাই ক্রাইসিস থাকুক না কেন, সেটা তোমাকে সযত্নে কোনো একটা বিশেষ উদ্দেশ্যতে তৈরি করে নেওয়ার জন্য এই ক্রাইসিসটার মধ্যে তুমি চলছো। কিন্তু একটা ছোট বাচ্চাকে যখন হাঁটানো হয়, প্রথমে তো হাত ধরে ধরে হাঁটানো হয়, কিন্তু তারপরে দেখবে তার হাতটা ছেড়ে দেওয়া হয়, কিন্তু পাশ থেকে একটা সাপোর্ট দিয়ে রাখা হয় যাতে সে পুরো পড়ে না যায়, করা হয় না? তো ঠিক ওই জিনিসটা আমি এখানে পাচ্ছি যে ঈশ্বর তোমার সঙ্গে এই মুহূর্তে করছে, ইউনিভার্স তোমার সঙ্গে এই মুহূর্তে করছে। একটা আলগা করে এমনভাবে ধরে রেখেছে যাতে তুমি কোনোভাবে পড়ে না যাও, কিন্তু পথটা তোমাকে চলতে বলছে। সেখানে যাই কিছু ভুল ভ্রান্তি বা বাধা পাচ্ছ, সেগুলোর দ্বারা তিনি তৈরি করতে চাইছেন তোমাকে, যাতে তুমি একটা সময় নিজের থেকে দৌড়াতে পারো এবং সেই সময় কোনো রকম বাধাই যেন তোমাকে আটকাতে না পারে। কোনো একটা বিষয়তে তোমাকে সবার সামনে আনতে চান, নেম ফেমের দিক থেকে, এরকম ধরনের জিনিস আমি পাচ্ছি। কারোর ক্ষেত্রে হতে পারে যে অফিসে প্রচণ্ড একটা স্ট্রাগলিং পিরিয়ড চলছে। এই স্ট্রাগলিং পিরিয়ডটা তোমার ওভার হবে এবং ওভার হওয়ার পর তুমি এমন একটা পজিশনে আসতে চলেছ, যে পজিশনে মেবি তোমাকে কম্পিট করার মতন কারোর ক্ষমতাই থাকবে না, এবং তুমি একটা রিনাউন্ড প্লেস পেতে চলেছো। যারা অফিস জব করো না, তারাও আমি এখানে পাচ্ছি যে কোনো না কোনোভাবে তোমরা একটা নেম ফেমের একটা জায়গা পেতে চলেছো। এবং এটা নয় যে যে পরিসরটা তুমি এখন দেখছো, তোমার ঘর আর বাইরের যেটুকুনি যার মধ্যে এনগেজ আছো, তোমার এরিয়াটা শুধুমাত্র এইটুকুনি নয়, তোমাকে একটা বৃহৎ উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। যাচ্ছি ডিটেল রিডিংয়ে। এই অ্যাবান্ডেন্স কেন, কিসের জন্য, এই অ্যানালিসিসে ঢুকবো।
বর্তমানে তোমার যে বাধা ক্রিয়েট হচ্ছে সেটা কিছু মুখোশ পরা লোকের দ্বারা ক্রিয়েট হচ্ছে, যারা তোমার সামনে ভীষণ ভালো সেজে আছে। ইয়েস, দেখো ভালো করে দেখো, যারা তোমার সামনে খুব ভালো সেজে আছে এবং আড়ালে, ওই মুখোশের আড়ালে তোমার ক্ষতি করছে, তোমার থেকেই সমস্ত কিছু জেনে নিয়ে একদম বিষধর সাপের মতন ক্ষতি করছে, ঠিক আছে? তোমাকে এদেরকে চেনানোটা কিন্তু ইউনিভার্সের একটা উদ্দেশ্য। কারণ একটা জিনিস জানবে, যত বড় জায়গায় যাবে, যত উঁচুতে উঠবে, তত কিন্তু তোমার শত্রু সংখ্যা বাড়তে থাকবে। খেয়াল করে দেখো, তুমি যখন কেজিতে বা ক্লাস 1-এ বা ক্লাস 2-তে পড়তে, তখন তোমার বন্ধু সংখ্যা কত ছিল? যত তোমার ক্লাস বাড়তে থেকেছে তত কিন্তু বন্ধু সংখ্যা ছোট হতে থেকেছে, ঠিক আছে? অ্যাটলিস্ট কারোর হতেই পারে যে মাধ্যমিক পর্যন্ত, ক্লাস 10 পর্যন্ত বা ক্লাস 12 পর্যন্ত বন্ধু সংখ্যা মোটামুটি মোরলেস ওই একই থেকে গেছে, কিন্তু আফটার দ্যাট তুমি যখন অন্য কোনো সাবজেক্ট নিয়ে কলেজে চলে গেছো, ইউনিভার্সিটি লেভেলে চলে গেছো, তখন তোমার বন্ধু সংখ্যা কিন্তু কমতে থেকেছে। আরও যারা রিসার্চ এরিয়াতে গেছো, যখন আমি রিসার্চ এরিয়াতে গেলাম তখন আমার বন্ধু সংখ্যা কোথায়? কেউই নেই। আমার চিরকালই সমস্যা ছিল, বিকজ আমার বাবার যেহেতু সেই এখানে চাকরি ওখানে চাকরি, যেহেতু তার ট্রান্সফার হওয়ার চাকরি ছিল, তো তার সঙ্গে চলাফেরা করতে করতে আমি একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে। আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি 10টা 11টা টোটাল স্কুল ঘুরে, ঠিক আছে? তো আমার ছোটোবেলাও যে সেরকম খুব বন্ধু ছিল সেরকম নয়, কিন্তু কারণ একটা স্কুল থেকে আরেকটা স্কুলে চেঞ্জ কন্টিনিউয়াস, এরকমও হয়েছে একসাথে, মানে একই ক্লাস 4-এ এটা আমার হয়েছে, যখন মানে ওই ইয়ারটার মধ্যেই আমাকে 3টে স্কুল চেঞ্জ করতে হয়েছে। মানে বাবা ট্রান্সফার হয়ে গেল, তো যেখানে পড়ছিলাম সেখান থেকে ছেড়ে এলাম, ওইটুকুনি কয়েকটা দিন বাকি, ওই কয়েকটা দিনের জন্য আমি মানে একটা ভালো স্কুল, ওখানকার যে ভালো স্কুলগুলো বলে, নতুন যে জায়গায় এলাম সেখানকার ভালো স্কুলে আমি ওই সময় কোনো সিট ফাঁকা ছিল না, আর যেহেতু একদম এন্ডের দিক, সিট না থাকলে তো হবে না, তো সেই সময়ের জন্য একটা এমন স্কুলে ভর্তি হলাম যেখানে মাটিতে বসে পড়তে হতো, মানে যেখানে বেঞ্চ বলে কিছু ছিল না, আর কোনো ঘরও ছিল না সেভাবে, ঘরগুলো ছিল বড়দের জন্য, তো ওই গাছের তলায় ছায়াতে পড়া হতো। তো ওইখানে কয়েকটা দিন মাত্র ক্লাস করলাম, তারপরে পরীক্ষা দিলাম, তারপরে আবার নতুন সেশনে সে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়, যেরকম ওই যে স্কুলটাতে কোনো সিট ছিল না সেখানে পরীক্ষা দিয়ে তারপরে ওইখানে অ্যাডমিশন পেলাম, মানে একই ইয়ারের মধ্যে 3টে স্কুল চেঞ্জ। এইরকমভাবে হতে হতে আমার টোটাল 11টা স্কুল লেগেছে, যে মানে ক্লাস 10 বোর্ড এক্সাম দেওয়ার জন্য। এবং আরও ক্রিটিক্যাল শুনবে, প্রথম ছিল আমার ইংলিশ মিডিয়াম স্কুল, ঠিক আছে? মানে বাবা ভর্তি করে দিয়েছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্তু ওই ট্রান্সফারেবল জবে ইংলিশ মিডিয়াম স্কুলে আর পাওয়া গেল না, তো তখন বেঙ্গলি মিডিয়াম স্কুলে ভর্তি হলাম, তারপরে আবার ঘুরে ফিরে মাস্টার ডিগ্রিতে এসে সেই ইংলিশ মিডিয়াম, তারপরে পিএইচডি, এগুলো তো আর বেঙ্গলিতে হয় না। যাই হোক, চলো, তো তোমাদেরকে দিয়ে না এরকম কিছু করানোর একটা ইয়ে রয়েছে যে এদেরকে তুমি চিনে যাও। যখন তুমি একদম ওপরে গিয়ে পৌঁছবে তখন তোমার সঙ্গে বন্ধু সংখ্যা খুব কম থাকবে, মানে যারা তোমার হয়ে কিছু করে দেবে এরকম লোকের সংখ্যা খুব কম থাকবে। কীরকম লোকের সংখ্যা বেশি থাকবে? যারা তোমাকে প্রতিনিয়ত চাইবে ওপর থেকে ঠেলে একদম নিচে ফেলে দিতে। ঠিক সেই দিনগুলোর জন্য তোমাকে তৈরি করছেন, এবং সেই দিনগুলোতে তুমি যাতে কোনোভাবে এতটুকু মুখ থুবড়ে না পড়ো, কোনোভাবে যাতে তুমি কোনো কষ্ট না পাও, সেই সময় যাতে তুমি ফুল ফল এরকমভাবে থাকতে পারো, মানে খুব সুন্দরভাবে যাতে থাকতে পারো, ফ্লাওয়ারিং কন্ডিশনে যাতে থাকতে পারো, সেই জন্য আজকে তোমার কাছে এই যে বাধা বিঘ্ন যেগুলো পাঠানো হচ্ছে বা আসতে দেওয়া হচ্ছে, সেগুলো শুধুমাত্র এই জন্য করতে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে তুমি এদেরকে না দেখলে পরেই যাতে চিনে যাও। দেখবে তোমাদের মধ্যে বেশ কিছু জনের এই মেন্টালিটি না এখনই গ্রো হয়ে গেছে, তোমাদের সামনে কেউ এলে তোমরা তার ভাইবসটা বুঝতে পারো। আছো না তোমরা? প্লিজ কমেন্ট সেকশনে জানাবে।
তোমরা তোমাদের ওই মানে ওদের ওই ভাইবসটা তোমরা বুঝতে পারো। মানে কেউ বলে দিয়েছে যে এ খারাপ করবে তার জন্য তুমি বলছো ও খারাপ করবে, এটা নয়। মানে তুমি নিজে বুঝতে পারো যে হ্যাঁ ও খারাপ করবে। এবং তোমার মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা এই রিসেন্ট টাইমে জন্ম নিয়েছে, যে এই যে খারাপ করবে ভেবে ওই বসে থাকা, আরও নেগেটিভটাকে অ্যাট্রাক্ট করা, এই জিনিসটা না তোমার মধ্যে থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তুমি একটা অদ্ভুত একটা সাহসের সঞ্চয় করছো যে ঠিক আছে খারাপ হবে তো বলেই দিয়েছে, তো ওটা তো জেনেই গেছি, তো খারাপটাকে বদলেরও তো একটু চেষ্টা করা যায়, না হলে ওই খারাপটাই হবে যেটা জানি। কিন্তু খারাপটা হবে হবে ভেবে মানে হাত পা গুটিয়ে বসে থাকার থেকে ঈশ্বরের নাম করে একটু চেষ্টা করা তো ভালো। এই জিনিসটা তোমার মধ্যে কোথাও এসেছে এখন, এই পজিটিভ মেন্টালিটিটা এসেছে, নিজের ওপর নিজের একটু ভরসা বেড়েছে। এবং এইটাই না কোথাও একটু একটু করতে করতে পুরো মানে তোমাকে পুরোটাই এইভাবে করে ফেলতে চান মহাদেব। দেখো তোমার ঈশ্বর হাসছে, তুমি অনুভব করতে পারবে। তুমি ভীষণ নিয়ন্ত্রিত একটা পার্সন, তুমি ভীষণ সৎ একটা পার্সন, ভীষণ সরল একটা পার্সন, এবং কোনো অন্যায় করব না, কোনোভাবে কাউকে কষ্ট দেব না, দুঃখ দেব না, এই মরাল ভ্যালুসগুলোতে তুমি ভীষণ বিশ্বাসী। লালকে লাল, সাদাকে সাদা, সবুজকে সবুজ, নীলকে নীল, এই বলাতেও তুমি ভীষণ বিশ্বাসী। কেউ যদি তোমার সামনে ভালো করছে সেই ভালোটাকে তুমি ভীষণ মানে বলার থেকে কখনো পিছু পা হও না। গ্রেট, ইউ আর গ্রেট, জাস্ট গ্রেট। তুমি অসম্ভবভাবে পুজো করতে ভালোবাসো, তবে তোমাদের মধ্যে অনেকেই আছো টাইমলেস রিডিং আর কমন জেনারেল রিডিং, তো তোমাদের মধ্যে অনেকেই আছো হয়তো পুজো করতে না সেভাবে সবসময় বসো না, মানে হয় না যে বসে পুজো করা, জল ঢালা, এই প্রসাদ ভোগ দেওয়া, এই করা ওই করা, এরকমভাবে হয়তো পুজো আর্চা ওরকমভাবে করো না, কিন্তু নিজেকেই পুরো ঢেলে দিয়ে বসে আছো। এক একটা সময় তোমাদের এরকম হয়, মনের মধ্যে এরকম হয় যে আমি একটু একা বসে থাকি, একা একটু প্রকৃতির দিকে তাকিয়ে বসে থাকি, ওখানেই যেন কোথাও না তোমার একটা অদ্ভুত মুগ্ধতা কাজ করে। তুমি নিজেও হয়তো জানো না যে তুমি কিছু ভাবছিলে, মানে যখন তুমি একটু কনসিয়াস হও তখন ভাবো যে আমি হঠাৎ করে হাসছিলাম কেন, হয়তো এটা আমি এখানে ভীষণভাবে পাচ্ছি, এটা হয়। গ্রেট। মানে তুমি বিশেষ করে রাত্রেবেলার দিকে বা মেঘলা আকাশে, এটা তোমার সবচেয়ে বেশি হয় যে রাত্রেবেলা তুমি তাকিয়ে বসে আছো, মানে কোনো একটা হয়তো স্টারের দিকে তাকিয়ে আছো, বা হয়তো চাঁদের দিকে তাকিয়ে আছো, বা হয়তো দূরে কোনো গাছের দিকে তাকিয়ে আছো, যেটা আকাশও দেখা যাচ্ছে, গাছের পাতাও দেখা যাচ্ছে, তাকিয়ে থেকে তুমি হারিয়ে যাও, জাস্ট ওটার মধ্যে হারিয়ে যাও, মানে কোনো তোমার খেয়াল থাকে না, তুমি ওটাই দেখতে থাকো। যখন সচেতন হও তখন ভাবছিলাম আরে আমি কি ভাবছিলাম বা আমি কি করছিলাম, মানে তখন তুমি নিজের মধ্যে আর নিজেকে হদিশ করতে পারো না। তো এই এই জিনিসগুলো তোমার হয়, এবং এই ওই সময়গুলো তুমি কোথাও ইউনিভার্সের সঙ্গে মিশে যাও, ইউনিভার্সের এই ন্যাচারাল যে এলিমেন্টগুলো, নেচারের যে এলিমেন্ট, তার সঙ্গে তুমি মিশে যাও। তোমার বর্তমানে যে তোমার সমস্ত কিছুতে একটা বাধা দেওয়া হচ্ছে, এর জন্য একটা রেমিডি এলো, সেটা আমি বলি। রেমিডিটা হচ্ছে হাতে কর্পূর নিয়ে তুমি সবুজ কিছু ঘাস হোক কি যাই হোক তার ওপর হাঁটবে, বা তোমার যদি বাগান করার অভ্যেস থেকে থাকে তাহলে হাতে একটু কর্পূর নিয়ে ওই বাগানের মধ্যে মানে গাছেদের মাঝখানে বসে থাকবে বা গাছের দিকে তাকিয়ে থাকবে। এই কাজটা করবে, তুমি দেখবে অনেক হিল হয়ে যাবে। তোমাদের মধ্যে কারোর কমিউনিকেশনে খুব প্রবলেম হচ্ছে, এবং এটা হঠাৎ করেই হচ্ছে। তোমরা আগে খুব ভালো কথা বলতে পারতে, হঠাৎ করে দেখছো যে কি কথা বলবে কি করবে জোগান হচ্ছে না ঠিক মতন। এই কাজটা করো। এবং ব্লু কালারের কোনো কিছু ইউজ করার চেষ্টা করো। ল্যাপিস লাজুলি ব্যবহার করতে পারো, ল্যাপিস লাজুলি কিন্তু তোমার জন্য খুব এফেক্টিভ হবে, ঠিক আছে? ল্যাপিস লাজুলি ইউজ করতে পারো, বা ব্লু কালারের ড্রেস ইউজ করতে পারো, বা ব্লু কালারের কোনো
আংটি ইউজ করতে পারো, ব্লু কালারের নেল পলিশ ইউজ করতে পারো, যে পেন দিয়ে লিখছো সেই পেনটা ব্লু কালারের ইউজ করো, ঠিক আছে? এতে তুমি অনেক হেল্প পাবে। কালার থিওরি বলে একটা জিনিস আছে, আমি আস্তে আস্তে আনবো ওগুলো। এখন নিজেই ওই রেমেডিগুলো নিয়ে একটু দেখতে চাইছি যে কতটা সত্য কতটা বাস্তব। সেই রেমেডি তো বলবো না যে রেমেডিগুলো পরীক্ষিত সত্য, তো যতটা পর্যন্ত বলছি এগুলো পরীক্ষিত। ওকে, ব্রেক থ্রু। তোমার সামনে আগামী 7 মাসের মধ্যে এমন কোনো একটা অপশান আসছে যেখানে না তোমার অনেক কিছু নতুন, মানে নব কিছু জিনিস তোমার কাছে তৈরি হবে। তুমি নতুন কিছুর হদিশ পাবে, বা হতে পারে ইউনিভার্সের কোনো কথা ডিরেক্ট তোমার কানে পৌঁছলো এবং সেই পজিটিভ ভাইবসে তুমি এতটাই পজিটিভ হয়ে যাবে যে তোমার চারপাশে যেটুকুনি বা নেগেটিভ যা কিছু আছে সেগুলো শেষ হয়ে গিয়ে তুমি নতুন করে আবার জন্ম নিতে পারবে। ওকে, এই এনার্জিটা কিন্তু প্রচণ্ডভাবে পাচ্ছি। ওমা, দেখো আমি ডেকটা শাফেল করব বলে নিয়েছিলাম, তো এদিকে দেখো আইসোলেশন, আবার এদিকে দেখো প্লেফুলনেস। হঠাৎ করে দেখলাম, মানে এই দুটো কার্ড দেখো কি মিন করছে। এই যে যন্ত্রণা কষ্ট যেগুলো তুমি পাচ্ছ, কোনোভাবেই একটা স্টাক সিচুয়েশন থেকে মুক্ত হতে পারছো না, এই এই কষ্ট যন্ত্রণাগুলোর থেকে মানে তোমার কথাও গিয়ে না এই জিনিসটা হয় যে ভীষণভাবে তুমি ঈশ্বরের সঙ্গে ঝগড়া করো, ভীষণভাবে তার উপর অভিমান, তার উপর ঝগড়া, এই জিনিসটা ভীষণ হয়। মানে তার সঙ্গেই যেন তুমি অভিমানের মাধ্যমে হোক, কষ্ট বলার মাধ্যমে হোক, যে কোনোভাবে যেন তার সঙ্গেই তুমি না প্রতিনিয়ত খেলা করে চলেছো, প্রত্যেকটা নিয়ত। ওয়ান্ডারফুল। মানে অ্যাকচুয়ালি তুমি পুজো করো না করো, সে তুমি যে ধর্মেরই হও না কেন, তুমি সারাটাক্ষণ অ্যাকচুয়ালি তারই কথা চিন্তা করে চলেছো। মানে তুমি যখন কিছু লিখছো তখনও তার কথা একবার ভাবছো, যখন তোমার মনে খুব রাগ হচ্ছে তখন তুমি তাকে জড়িয়েই কিছু বলছো, যখন তোমার, আমার মনে পড়লো আজকে আমার একটা লেখার কাজ করা হয়নি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকে তোমাদের রিডিং করছি বলি আমি একটা কাজ শেষ যে করিনি সেটা মনে পড়ে গেল। যখন তুমি যাই করছো না কেন তখন তুমি তার কথাটা ভীষণভাবে চিন্তা করছো, তাকে জড়িয়েই করছো। এটা এক প্রকারের না সারাক্ষণ তুমি তার মেডিটেশনের মধ্যেই থাকছো। মেডিটেশন মানে আমি আগেও বলেছি শুধু জপ ধ্যান নয়। আজকে তুমি বসলে পদ্মাসনে বসে ওম ওম বলে যাচ্ছ, মনে মনে চিন্তা করে যাচ্ছ যে ও কি করছে, সে কি করছে, কখন বিরিয়ানি খাবো, কখন এটা করব, কখন ওকে বাসবো। এটা মেডিটেশন? আরে মেডিটেশন তো প্রাণে মনে এক হয়ে যাওয়া। তাহলে ওই বাইরের থেকে বসাটাই মেডিটেশন? যে মন প্রাণ দিয়ে গান করছে, গানের মধ্যে দিয়ে তার ঈশ্বরকে ছুঁতে পারছে, সেটা মেডিটেশন নয়? যে রং তুলিতে আঁকছে, একটা স্ট্রোকে সে ঈশ্বরের কাছে সেই চরণটা যেন ছুঁয়ে ফেলতে পারছে, সেটা মেডিটেশন নয়? যে নাচ করছে, তার এক একটা মুদ্রাতে সে ঈশ্বরকে ধরে ফেলতে পারছে, সেটা মেডিটেশন নয়? মেডিটেশন তো অনেকভাবে করা যায়। এই যে তোমরা যারা প্রকৃতির দিকে হাঁ করে তাকিয়ে আছো, কি ভাবছিলে, কি করছিলে, কিছুই মনে আসছে না, এটা মেডিটেশন নয়? তুমি ঈশ্বরের কাছে প্রচণ্ড স্পেশাল একটা পার্সন, বিলিভ মি। তুমি নিজেও দেখেছো যে যতবার হয়তো তোমার জ্বর হয়েছে, জ্বরটা এতটাই
মানে বেশি হয়েছে, যে ডাক্তারও হয়তো বলেছে যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু তোমার মধ্যে কিন্তু কোনো সাহসের অভাব ছিল না। তুমি জানতে যে ও যা বলছে বলছে, যা করছে করছে, আমার ঈশ্বর আছে। এবং তোমার এই সাহস, তোমার এই জানা, এটা বাস্তব হয়ে গেছিলো। 3 দিনের মধ্যে তোমার জ্বর চলে গেছিলো, 3 দিনও পুরো যায়নি, মানে হাই হাই লেভেলের জ্বর, সেটাও হাফ হয়ে গেছিলো। আবার এরকমও চলেছে দিনের পর দিন একদম লো টেম্পারেচারের একটা জ্বর চলে গেছে, অথচ সেই জ্বরটা কমেনি। সেটা কমেনি তোমার দেহগত যে লেজিনেস ছিল বা যে জায়গাটা ছিল সেটাকে সরানোর জন্য। একদম লো লেভেলে রেখেছিল যাতে তোমার শরীরে বড় কিছু ক্ষতি না হয়, কিন্তু তুমি যেই ওই জায়গাটা ক্রস করে গেলে, তখন ঈশ্বর চলো এবার ওকে এটার থেকে মুক্ত করো। ইয়েস, তুমি একটা বিশাল ইন্টেন্সিটিতে কমপ্লিট আলোর দিকে, ইউনিভার্সের দিকে তুমি প্রচণ্ড ইন্টেন্সিটিতে ছুটে চলেছো। সেটা তুমি কেউ জ্ঞান তো ছুটে চলেছো, কেউ না এখনো বুঝতেই পারছো না যে তোমার মধ্যে কি রয়েছে। মানে তুমি কতটা নিখুঁত পারসন, তুমি কতটা, ও মাই গড। অ্যাকচুয়ালি না, এই যে আশেপাশের যে লোকেরা রয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি না তোমার মন, তোমার মস্তিষ্ক এখন আর বিগড়ে দিতে পারে না। তুমি হ্যাপাজার্ড তখন হয়ে যাও যখন তুমি মানে আসনে বসে বা ঈশ্বরকে কানেক্ট করতে চেয়ে তুমি কানেক্ট করতে পারো না। তখন তুমি পুরো পাগলের মতন করতে শুরু করে দাও, তোমার মাইন্ডের নিয়ন্ত্রণটা হাপিস হয়ে যায়। সেই সময়গুলো ওরা খুব ইউজ করার চেষ্টা করে, তোমার ওই স্পিরিচুয়াল এনার্জিটাকে তখন ড্র্যাগ করে। যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে, আমি কিন্তু বলেছি এটা কমন রিডিং, সবার ক্ষেত্রে এটা মিলবে না। আর এটা খুব কম পার্সনের ক্ষেত্রে হচ্ছে যে তোমার স্পিরিচুয়াল এনার্জিটাকে ড্র্যাগ করা হচ্ছে। যাদের ক্ষেত্রে এটা হচ্ছে তোমরা বুঝতে পারছো, তো তোমরা প্লিজ এটাকে লক করার একটা ব্যবস্থা করো, ওকে? একদম এগুলোর সঙ্গে কিন্তু কম্প্রোমাইজ করো না। এখনও অবধি কম্প্রোমাইজ করছো, কিন্তু কম্প্রোমাইজ করো না, লক করার চেষ্টা করো। তোমার স্পিরিচুয়াল এনার্জি কেড়ে নিয়ে ওরা কোনো কিছুই করতে পারবে না, বরং ওদের ডিস্ট্রাকশন হবে। তো এই ডিস্ট্রাকশন সেই ডিস্ট্রাকশন নয় যেটাকে আমরা বলি কি ব্যাকফায়ার, ওরকম নয়। একটা পাত্র কতটা এনার্জি ধরতে পারবে, ধরো এটা আমার স্পেল টাইমে ইউজ করা হয়, তো এটার মধ্যে যতটা পরিমাণে জিনিস দেওয়া আছে এতটাই হতে পারবে। তার বেশি যদি আমি এটাতে দিই উপচে পড়বে। আর এটা যদি কোনো মানে পাতলা জিনিস হতো, তাহলে এর মধ্যে আমি জিনিস ভরতে চাইলে পরে এটা ফেটে যেত, তাই না? ব্যাপারটা সেটা যে কোনো পাওয়ারফুল কোনো কিছুকে কেউ যদি নিতে চায়, তার চোখ ধাঁধিয়ে যাবে, সে অসুস্থ হয়ে যাবে, কোনো লাভ নেই, নিতে চেয়েও কোনো লাভ নেই। তাই তোমার থেকে ওই স্পিরিচুয়াল এনার্জি যে নেবে সে এমনিও ওটাকে ধরে রাখতে পারবে না, মানে সেটা নিয়ে সে কোনো কাজে লাগাবে সেটা তার পক্ষে সম্ভব না। শেয়ারিংয়ে তুমি বিশ্বাস করো, কিন্তু এই শেয়ারিং কারোর জন্য খতরনাক স্থাপিত হতে পারে, যে জিনিসটা তুমি কোনোদিনই চাও না যে আরেকটা মানুষের ক্ষতি হোক। হ্যাঁ, যে ক্ষতি করছে সে তোমার ক্ষতি করতে না পারুক, তুমি প্রোটেক্টেড থাকো, ব্যাস এইটুকুনি তুমি চাও, তার বেশি তুমি চাও না। তোমার যা কিছু তোমার সোর্সের সঙ্গে, সেই ইউনিভার্সের সঙ্গে, এবং কার্ডও তাই বলছে, তোমার যা কিছু যুক্ত হওয়া, যা কিছু মুক্ত হওয়া, যা কিছু তোমার অ্যাকচুয়াল কানেকশন, তা তোমার ওই সোর্সের সঙ্গে, এটা কোনো মানুষই নয়। দেখো, তোমার ভালোবাসা বলো, তোমার বিশ্বাস বলো, তোমার ভক্তি বলো, সবটাই হচ্ছে তোমার সেই ইউনিভার্সের সঙ্গে। খুব ভালো থাকো বন্ধু, খুব ভালো থাকো, এইভাবে এগিয়ে যাও, আর খুব তাড়াতাড়ি ঈশ্বরের টু গুড। যদি রিডিংটা ভালো লাগে তাহলে প্লিজ রিডিংটা একটু শেয়ার করে দিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংক ইউ সো মাচ।